সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে র্যাব। জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন। অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে। শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। একে একে দৌড়া কাটছে আওয়ামী লীগের সকল নেতাকর্মী। দৌড়া খাওয়ার পর কঠোর শাস্তিও হচ্ছে। গতকালও 2 জন ধরা পড়েছে, সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। এইভাবে করেই দৌড়া কাটছে সবাই। যেমন এর আগে দৌড়া খেয়েছিল জুনায়েদ আহমেদ পলক, তারপরে ডিবির প্রধান হারুন। এক এক করে সবাইকে ধরছে এবং কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কিন্তু আমাদের দেশে প্রায় 15 বছর রাজত্ব করেছে। এখন তাদের পতন হয়েছে এবং তাদের নেতাকর্মীদের কিন্তু এক এক করে ধরা হচ্ছে। এবং যারা যারা বাহিরের দেশে পালিয়ে আছে তাদেরকেও কিন্তু ধরা হবে। এবং সকল নেতাকর্মীদের কিভাবে ধরলো এবং কোন পরিকল্পনার মাধ্যমে এই আওয়ামী লীগের সেই নেতাকর্মীদের ধরা হচ্ছে এবং বাকি যারা আছে তাদেরকেও ধরা হবে। সবকিছুই কিন্তু এক এক করে দেখাবো এবং তাদের বক্তব্যগুলো দেখাবো। দর্শক শ্রোতা, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। নিজে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরও জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সাথে আমরা আসলে এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন, সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। 2টো সূত্র থেকে। একটা সূত্র বলছে যে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, যার শুনানি হয়েছে আজ। আদেশ দেওয়া হবে পরে। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা। বুঝতে পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য তদন্তের আবেদন করা হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত 9ম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বুধবার এই আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে 15ই এপ্রিল থেকে 5ই আগস্ট নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এর বিচার হওয়া প্রয়োজন। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিবাদী করা হয়েছে। 15 জুলাই 2024 থেকে 5 অগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি, তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারিল বাড়ি ছেড়ে দিবে। এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে তাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে। এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন, পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে এমন এক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। সুপ্রিম কোর্টে আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু, আমরা তার সাথে কথা বলছি। মধু, এই বিষয়ে একটু বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, সেটি একটু জানতে চাই।
লোপা, প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে যে আবেদনটি করা হয়েছে সেই আবেদনটি গ্রহণ করা হয়েছে। এই আবেদনটি গ্রহণ করার পরে আমরা সাধারণত যে প্রক্রিয়া জানি সেটি হচ্ছে এখন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এই আবেদনটিকে যথাযথ মনে করে তাহলে তারা তদন্ত প্রক্রিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে তাদের কাছে পাঠাবে। সেটি ধানমন্ডিতে অবস্থিত। সেই তদন্ত সংস্থা থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তদন্ত করার পরে যদি মনে করে যে এখানে অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে তাহলে চার্জশিট গঠন করা হবে এবং চার্জশিট গঠন করার পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আজকে যে আবেদনটি মূলত সেটা হচ্ছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 20 দিনে, যেখানে বলা হয়েছে গণহত্যার কথা বলা হয়েছে এবং কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা মাঠে নেমেছে সেই মাঠে নামা ব্যক্তিদেরকে সমূলে উৎপাটন শব্দটি এখানে গুরুত্বপূর্ণ, যে তাদেরকে একেবারে নিঃশেষ করে দিতে বলা হয়েছে এবং হুকুমের আসামি থেকে শুরু করে এই পরিকল্পনা যারা করেছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা হয়েছে এবং তার মন্ত্রিপরিষদের 2 জনের কথা আছে। একই সাথে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলা হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন, যেহেতু আমরা যে বক্তব্যগুলো শুনেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একজন মন্ত্রী, তিনি বলেছিলেন যে ছাত্রলীগ একাই যথেষ্ট। এই যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যগুলোকে কিন্তু আনা হয়েছে এখানকার আমলে। সুতরাং এই আবেদনের মধ্যে এইগুলোকে যদি গ্রহণ করা হয় তাহলে সেটিকে মূল্যায়ন করবে তদন্ত সংস্থা যে এই সমস্ত বক্তব্য এবং এই প্রক্রিয়াগুলো আসলে এই যে গণহত্যার কথা বলা হচ্ছে সেটিকে আসলে তারা কাজ করেছিল কিনা নিয়ামক হিসেবে। যদি সেটি প্রমাণিত হয়ে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিল জামায়াত নেতা সহ অন্যান্য বিএনপি নেতাদের এবং অন্যান্য নেতা যারা আছেন যারা যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের যে বিচার হয়েছে সে একই ট্রাইব্যুনালে এটি বিচার হওয়ার মতো অবস্থায় আসবে যদি তদন্ত সংস্থার মাধ্যমে চার্জশিট হয়ে আসে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু জাতিসংঘের সম্পৃক্ততা চেয়েছে তদন্তের জন্য। সেটি এখন সময়ের অপেক্ষা যে আসলে কোন দিকে যাচ্ছে এই মামলার প্রক্রিয়া আসবে। তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে। তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুল হক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি। তিনি কি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাছ থেকে দেখেছি এবং সেই আনিসুল হককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু অভিযোগে, সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে। আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি, তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগ। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু অনেক দর্শকরা বলতেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ যেভাবে তারা ক্ষমতায় থাকতে দেশের মধ্যে হত্যাকাণ্ড চালাতো। দর্শক শ্রোতা, তাদের সবার এই বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।